আগে ছিল কি, সোনাগাছি হোক বা অন্য কোনো যে কোনো নিষিদ্ধ পল্লী, এখানকার মায়েদের মেয়েরাও এই পেশাতেই আসতো। আর তাদের ছেলেরা বড় হয়ে হয়ে উঠতো নিষিদ্ধ পল্লীর দালাল। যেমনটা আগে সীমাদির কথা বললাম না, কিভাবে বংশানুক্রমিক ধারায় ওকেও এই পেশাটা নিতে হয়েছে। কিন্তু এখন দিনকাল পাল্টেছে, তাই ট্র্যাডিশনও বদলেছে। আগেকার মায়েরাও চাইতো না, এখনকার মায়েরাও চায় না যে তাদের ছেলে মেয়েরা এই জগতের কাজের সঙ্গে যুক্ত হোক। কিন্তু আগে মায়েরা বাধ্য হতো নিজেদের ইচ্ছেটাকে দমিয়ে ফেলতে, আর এখনকার মায়েরা পারে নিজেদের ইচ্ছেটাকে আকার দিতে। তফাৎ এটাই। আর এই তফাৎটা খুব সামান্য তফাৎ নয়। একমাত্র সোনাগাছির যৌনকর্মীরাই জানে এটা তাদের জীবনে কত বড় একটা ব্যাপার, কতখানি যুদ্ধের ফল পাওয়া। দুর্বার মহিলা সমন্বয় কমিটি তৈরি হওয়ার পরেই সোনাগাছির যৌনকর্মীরা নিজেদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার একটা স্বপ্ন দেখতে পাচ্ছে। আগেই বলেছি তোমাদের, শুরুর দিকে আমিও এই ফিল্ডে ফ্লায়ার হিসেবে কাজ করতাম। তার একটা বড় কারণ ছিল আমারও ছেলে মেয়ে। আমি চাইতাম না ওদের পড়াশোনা বা ওদের জীবন এই জগতের সঙ্গে জুড়ে যাক। তখন আমার এখনকার সোনাগাছি আর দুর্বারের কাজকর্ম সম্পর্কে ধ্যান ধারণা খুব একটা স্পষ্ট ছিল না। কিন্তু দিনে দিনে যখন এদের কাজের সম্পর্কে জানলাম, তখনই বুঝতে পারলুম যে আমি যদি এখানে পাকাপাকিভাবে চলেও আসি, তাহলে আমার ছেলে মেয়েকে আমি বারুইপুরের হস্টেলে বা আশ্রমে রেখে বড় করতে পারবো। ওদের আমার সঙ্গে এখানে এসে থাকতে হবে না। এটা জানার পর আমি খুব নিশ্চিন্ত হয়েছিলুম জানো, কারণ মাকে তো তখন হাসপাতালে ভর্তি করতে হতো। ছেলে মেয়েকে মা যেভাবে সামলাতে পারতো, বাবা সেভাবে পারতো না। এদিকে আমাকে তো কাজে বেরোতেই হবে। তাই সব মিলিয়ে অফিসের দিদিদের পরামর্শে ছেলে মেয়েকে হস্টেলে রেখে বড় করার ভাবনাটাই ঠিক বলে মনে হয়েছিল। আর আজ যখন ছেলে মেয়ে দুটো এত সুন্দর মানুষ হচ্ছে, আমি ওদের নিয়ে এত স্বপ্ন দেখার সাহস পাচ্ছি, তখন বুঝি কোনো ভুল করিনি আমি সেদিন এই সিদ্ধান্তটা নিয়ে। দুর্বারের চেষ্টায় যৌনকর্মীদের সন্তানদের জন্য বারুইপুরে যে হস্টেল চালু হয়েছে, সেখানে থেকে সাধারণ স্কুলে আর 5টা সাধারণ বাচ্চার সঙ্গেই পড়াশোনা করতে পারে ওরা। এই জন্যই আলাদা পরিবেশে থাকে। কিন্তু কিছু না কিছু একটা সমস্যা এখনো রয়ে গেছে। যেমন সমাজের নজর তো এখনো খুব একটা পাল্টায়নি। হয়তো কোনো স্যার বা দিদিমণি ঘুরিয়ে এমন একটা খোঁচা দিয়ে দিলেন যে আমাদের কোনো বাচ্চার খারাপ লাগলো, যে কারণে স্কুল ছুট বাচ্চাদের সংখ্যাটাও খুব বেশি। আগে বাবার পরিচয় ছাড়া বাচ্চাদের স্কুলে নেওয়া হতো না। এখন যৌনকর্মীর বাচ্চাদের তো কোনো বাবার পরিচয় নেই, একমাত্র মাই তাদের অভিভাবক। তাহলে কি যৌনকর্মী সন্তানদের পড়াশোনার অধিকার থাকবে না? পড়াশোনা করে নিজের পছন্দের পেশায় কাজ করার অধিকার থাকবে না? এই সরকার থেকে রেডিও টিভিতে এতবার করে যে বলে সকলের জন্য শিক্ষা, এর মানেটা কি তবে? যৌনকর্মী সন্তানদের অপরাধ কি কেবল তাদের মা যৌনকর্মী বলে? নিষিদ্ধ পল্লীতে বাস করা একজন যৌনকর্মীর তো আর স্বামী থাকে না। তাছাড়া সেই সন্তানের আসল বাবাকে তা জানাও সম্ভব নয়। আর যদি বা জানা যায়ও, কয়েক ঘন্টার জন্য ফুর্তি করতে আসা লোক নিজেকে ওই সন্তানের বাবা বলে মানতে বাধ্যও তো নয়। তবে যেসব বউরা নিজেদের বাড়িতে থেকে এখানে এসে বা অন্য জায়গায় গিয়ে পেশা চালায়, তাদের ছেলে মেয়েদের বাবার পরিচয় দিতে সমস্যা হয় না, কারণ ওদের কারো স্বামী আছে, অথবা বিধবা অথবা ডিভোর্সি। সমস্যা হয় এখানে স্থায়ীভাবে বাস করা যৌনকর্মীদের। তাই যে ব্যবস্থা চালু আছে তার জেরে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে আমাদের বাচ্চারা। দুর্বারের সাহায্যে এই সমস্যার অনেকটাই সমাধান করা গেছে। সেই তুলনায় কিন্তু অনেক পিছিয়ে আছে ভারতের অন্যান্য রাজ্যের যৌনকর্মীদের সন্তানরা। তাই দেশের বিভিন্ন প্রান্তের যৌনকর্মীদের সন্তানরাও যাতে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে পারে, এবার সেই কাজটাই করে চলেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। কোন পথে কিভাবে দেশের নানা প্রান্তরের যৌনকর্মীদের সন্তানদের একজোট করা যায়, কিভাবেই বা সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার জন্য শিক্ষা, স্বাস্থ্য বা বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের সামিল করা যেতে পারে, সেই ভাবনা চালিয়ে যাচ্ছে কমিটির দিদিরা। আর এই সংগঠনের আন্ডারেই রয়েছে পশ্চিমবঙ্গের যৌনকর্মী সন্তানদের সংগঠন আমরা পদাতিক। আমাদের ছেলেমেয়েরাও লড়াই জারি রেখেছে। দেশের অন্য রাজ্যগুলোর যৌনকর্মী সন্তানরাও যাতে পদাতিকের মতো কোনো সংগঠনের মধ্যে থেকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা জারি রাখতে পারে, তার জন্য নানান কাজ করে চলে এই আমরা পদাতিক বাহিনী। আর শুধুমাত্র যৌনকর্মীদের সন্তানদেরই স্বার্থ রক্ষার কথা বলে না এরা, বরং সমস্ত শিশুদের অধিকার রক্ষার জন্যই লড়াই জারি রেখেছে এই সংগঠন।
বাল্যবিবাহ বন্ধ করা, বিভিন্ন ধরনের নেশার জিনিসের ব্যবহার, শিশুদের ওপর বিভিন্ন রকমের হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে আন্দোলনের শরিক এই আমরা পদাতিক দল। তবে এখনো অনেক পথ চলা বাকি। পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের সন্তানদের আত্মসম্মান রক্ষার লড়াইয়ের জেরে প্রত্যেক বছর এখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক মিলিয়ে 30 জনের বেশি ছেলেমেয়েরা সফল হয়। আর যৌনকর্মীদের বড় ছেলেমেয়েরা এখন চাকরিও করে। তাছাড়া শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে ফুটবল, অন্যান্য খেলা, নাচ, গান, ছবি আঁকা ইত্যাদি নানা রকম সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে আমাদের সন্তানরা। আর এসবের পেছনে অনেক বড় অবদান আছে আমাদের স্যারের, ডাক্তার সরজিৎ জানার। আজ স্যার নেই, কিন্তু উনি একটা কথা খুব বলতেন জানো, আমাদের সমাজ যেদিন এগোবে, যেদিন সাধারণ মানুষের মানসিকতা উন্নত হবে, সেদিন বিভিন্ন ধরনের ছুতমার্গ থেকে মুক্ত হবে সমাজ। আসলে শিশুর বড় হয়ে ওঠার পেছনে অনেকগুলো বিষয় কাজ করে। সুস্থ স্বাভাবিক পরিবেশ বা সমাজের সঙ্গে যোগ না থাকলে ভুল পথে চলে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে এখানকার ছেলে মেয়েদের। তাই পড়াশোনা ছাড়াও এদিকে নজর দেওয়াটা খুব জরুরি। দুকুঠুরির ঘরে ভালো করে বসার জায়গা থাকে না আমাদের, তার মধ্যে দিন রাত কাস্টমারদের যাতায়াত লেগে থাকে। এর মধ্যে ছেলে মেয়েরা আলোর পথ দেখতে পাবে থাকলে? একথা বুঝতে পেরেই তো ডাক্তার জানা দুর্বারের বারুইপুরের হোমকে আস্তে আস্তে এতটা বড় করে তুলেছিলেন। আমাদের সন্তানদের পড়াশোনা শেখানো থেকে শুরু করে বিভিন্ন বৃত্তিমূলক ট্রেনিংয়ের সুযোগও দেওয়া হচ্ছে, যাতে তারা অন্য পেশায় যেতে পারে, স্বাবলম্বী হতে পারে, কোনোভাবেই যাতে তারা সমাজে নিজেদের অচ্ছুত বা অপাংতেও মনে না করে। সেজন্য এই চেষ্টা করাটা খুব জরুরি ছিল। এখন তো যৌনকর্মী সন্তানরাও মূলধারা স্কুলে ভর্তি হচ্ছে। তাদের নিজস্ব একটা ফুটবল দল হয়েছে, যে দল গত বছর 3rd ডিভিশনে খেলার পর 2nd ডিভিশনে উঠেছে। আর এবার তো এলাকার কিশোরীদের একজোট করেও এই ফুটবল টিম তৈরি করা হয়েছে। আগেই বললাম না আমার মেয়েও খেলতে চলেছে সেখানে। ও তো বলে যে কেবল ছেলেরাই ফুটবল খেলবে আর মেয়েরা ঘরে বসে থাকবে। সমাজের এই নিয়ম ভাঙতে চায় ও আর ওর মতো বাকি মেয়েরা, দেখিয়ে দিতে চায় মেয়েরাও পারে। এই নিষিদ্ধ পল্লীর কানাগলি থেকে যুদ্ধ করে এগিয়ে চলেছে এখানকারই এক যৌনকর্মীর ছেলে রতন দলুই। সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে আজ মাস্টার ডিগ্রি পেয়েছে। ওর ছোট থেকে বেড়ে ওঠা সোনাগাছিতেই। জন্ম হওয়ার পর থেকে ওর লড়াইটা ছিল ভীষণ কঠিন। এ জীবনটাকে এত কাছ থেকে দেখেছে বলেই হয়তো মোটা মাইনের চাকরি ছেড়ে আজও সোনাগাছির দুর্বার মহিলা সমন্বয় সমিতি নিয়েই কাজ করে চলেছে রতন। বেশ কিছু বছর আগে মারা গেছে ওর মা। ওর ভাইও সোনাগাছি ছেড়েছে। যৌনকর্মী সন্তান বলে বহুবার টোন টিটকিরি শুনতে হয়েছে ওকে। তবুও অহংকার করে বলে, আমি যৌনকর্মীর ছেলে, এই পরিচয়ে আমি গর্বিত। মায়ের পরিচয় দিতে কি একবারও কুণ্ঠাবোধ করে না, বরং অন্যদের মুখের ওপর জবাব হয়ে দাঁড়ায় ওর এই অহংকার করে পরিচয় দেওয়াটা। অসম্ভব জেদ ছেলেটার, সেটাই রতনকে আজ এগিয়ে নিয়ে চলেছে। অমলের মতোই এখন যৌনকর্মীদের নিয়ে রিসার্চ ওয়ার্ক করছে রতন। ভীষণ ভালো গান গায় ছেলেটা, বিশেষ করে রফির গলার গানগুলো আহা। আবার বিলকিস দিদির মেয়ে সাবানা ওর কত্থকের ট্রুপ নিয়ে এখন সারা পৃথিবী জুড়ে শো করে বেড়ায়। আজ মালয়েশিয়া, তো কাল সিঙ্গাপুর, তো পরশু সুইজারল্যান্ড। দুর্বারের সাংস্কৃতিক শাখার নাম কোমল গান্ধার। এই কোমল গান্ধারের 3 জন বাংলার প্রোডাকশন হাউস আছে না, এসকে মুভিজ, ওখানে মিউজিক ভিডিওতে কাজ করেছে। দুর্গা মায়ের আগমনী নিয়ে করা এই মিউজিক ভিডিও। গানটা এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেখা যায়। আর দুর্বারের অনেক সদস্য এই গানে অংশ নিয়েছিল। এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি কে করেছে জানো? দুর্বারের সদস্য অভিজিৎ ঘোষ, যার বক্তব্য ছিল যে যৌনকর্মীদের ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট আছে, তাই এদের সুযোগ দিলে এরা অনেক দূর যেতে পারবে। কোমল গান্ধারের অন্যতম সদস্য হলো তৃতীয় লিঙ্গের মানুষ লোকনাথ দাস, সেই এদের গাইড করেছে। কোমল গান্ধারের সদস্যদের এখানে স্বর্গের অপ্সরা, গন্ধর্ব এইসব রূপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দুর্গাপুজো মানেই যে বাঙালির পুজো, মেয়েদের পুজো বা ছেলেদের পুজো, এমনটা তো নয়। দুর্গাপুজো সকলের। মহাভারতে অর্জুনও তো বিহন্নলার রূপ নিয়েছিল। তাহলে কেন সমাজে আমাদের আর 3rd জেন্ডারের মানুষদের কটু নজরে দেখবে বলো তো? দুর্গাপুজোর কথা যখন উঠলো তখন নিশ্চয়ই আপনাদের মনে পড়ে গেছে যে পতিতালয়ের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। কেন এমনটা? শুনুন পরের পর্বে।